আচ্ছা, আমাদের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মেটেরিয়ালস আন্ডার ক্র্যাকড অর আনক্র্যাকড সেকশন বা ইনএলাস্টিক সেকশনে আমাদের বিহেভিয়ারটা কেমন হয়। সো এতদিন পর্যন্ত যখন আমরা পড়তেছিলাম আমরা কোনো প্রকার ডিজাইন নিয়ে আলোচনা করি নাই। সো আজকের ক্লাস থেকে মেনলি আমরা ডিজাইন নিয়ে আলোচনা করব। যেহেতু ডিজাইন পার্টটা কিছুটা ডিফিকাল্ট, এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে কিছু ছোট ছোট ভিডিও আকারে লেকচার দিতে থাকবো, তারপর হচ্ছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো ডিজাইন অফ আরসিসি যখন আমি বলতেছি, সো আরসিসি ডিজাইনে আমরা মেনলি দুটো পার্ট নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে আমাদের ফ্লেক্সারাল ডিজাইন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ শেয়ার ডিজাইন। সো ফ্লেক্সারাল ডিজাইনটা আমরা ডাব্লিউএসডি ইউএসডির মাধ্যমে করতে পারি, কিন্তু ইউএসডিটা নর্মালি হচ্ছে এখন বেশি প্রচলন হয়। তাছাড়া শেয়ার ডিজাইনেও সেম পার্ট, একটা হচ্ছে তোমাদের ডাব্লিউএসডি অ্যান্ড অ্যানাদার হচ্ছে তোমাদের ইউএসডি। সো এখন আমাদের ফ্লেক্সারাল ডিজাইন আর হচ্ছে আমাদের শেয়ার ডিজাইন বলতে আসলে আমরা কি বুঝি। আমরা মেনলি হচ্ছে ফ্লেক্সারাল ডিজাইন এবং শেয়ার ডিজাইন আসলে আমরা বিমের জন্য আলোচনা করতেছি। যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের বিম। সো ফ্লেক্সার এবং শেয়ার নিয়ে যখন আলোচনা করব, আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে, ফ্লেক্সারাল ডিজাইন হবে অবশ্যই আমাদের বেন্ডিং এর জন্য এবং শেয়ার ডিজাইন হবে আমাদের শেয়ার ফোর্সের জন্য। ধরো এইটা যদি একটা বিম হয় এবং বিমের উপর যদি আমি লোড দেই, উপর থেকে আমি লোড দিলাম, সো লোড দেওয়ার কারণে কি আসবে, যদি এটাকে আমরা নিউট্রাল এক্সিস ধরি, উপরের পোর্শনটাতে আসবে কম্প্রেশন এবং নিচের পোর্শনটাতে আসবে টেনশন। ঠিক আছে, উপরের পোর্শনে কম্প্রেশন আসবে এবং নিচের পোর্শনে কি আসবে, আমাদের টেনশন আসবে। সো আলটিমেটলি বিমটা কি হবে, এরকমভাবে বাঁকাবে না। সো এই যে লজিক্যাল জিনিসটাকে, সেটাকে আমরা বলি বেন্ডিং। সো বেন্ডিং এর ফলে আমরা দেখতেছি কি, উপরের এই পোর্শনটাতে কম্প্রেশন আসতেছে এবং এই পোর্শনটাতে টেনশন আসতেছে। সো নিচে আমরা জানি যাতে টেনশন না আসে, এই জন্য আমরা রেইনফোর্সমেন্ট দিলাম, এবং উপরেও আমরা রেইনফোর্সমেন্ট দিলাম। কম্প্রেশনের জন্য দিতে পারি, আবার কম্প্রেশনের জন্য নাও দিতে পারি। সো আমরা বুঝতে পারতেছি ফ্লেক্সারাল ডিজাইনে আমরা যখন লঙ্গিটিউডিনাল বারগুলো দিব সেটাকে আমরা বলি ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট বার। এবং আমাদের ফ্লেক্সারাল ডিজাইনে আমরা কি দেখব, ফ্লেক্সারাল ডিজাইনে আমরা দেখব এক নং হচ্ছে আমাদের সেকশন সাইজ, আমাদেরকে দেখা লাগবে আমাদের সেকশন সাইজটা কত, এবং সেকেন্ড হচ্ছে আমাদের এএস। এএস মানে হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজটা কত। সেকশন সাইজ বলতে আমরা কি বুঝাচ্ছি, সেকশন সাইজ বলতে বুঝাচ্ছি যে বিমের সাইজটা কত, বিমটা কি 12x12 না 12x18, তো বিমের সাইজটা আমাকে দেখা লাগবে। সেকশন সাইজ বলতে আমাদের বিমটা কি 12x12 নাকি এর চেয়ে বড়, সেটা দেখা লাগবে। এজ বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, এজ বলতে আমরা বুঝাচ্ছি যে এখানে আমি কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দিলাম, একটা সেকশনে কি পরিমাণ আমাকে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে সেটা আমাকে বোঝা লাগবে। তাছাড়া শেয়ার ডিজাইন আমরা কি দেখি, শেয়ার ডিজাইন আমরা তোমরা দেখো না যে আমরা বিভিন্নভাবে স্টিড আপ দেওয়া লাগে বা টাইবার দেওয়া লাগে। আমরা টাইবারের স্পেসিংগুলো দেখি। স্পেসিং বলতে কি, যে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা 5 ইঞ্চি হবে না 6 ইঞ্চি হবে বা তার থেকে বেশি হবে, মানে একটা টাইবার থেকে আরেকটা টাইবারের ডিস্টেন্সটা আমাদের কত হবে সেটা আমাদেরকে দেখা লাগে। সো মোটামুটি আমাদের ডিজাইন সম্পর্কে আশা করি তোমাদের একটা আইডিয়া হলো যে আমাদের আসলে আমাদের ফ্লেক্সারাল ডিজাইন কি আর হচ্ছে আমাদের শেয়ার ডিজাইন বলতে আসলে আমরা কি বুঝি। এখন যখনই আমি ফ্লেক্সারাল ডিজাইন নিয়ে আলোচনা করতেছি, সেকশনে দুই রকমের কম্বিনেশন আসবে। একটা হচ্ছে আমাদের কম্প্রেশন আর একটা হচ্ছে আমাদের টেনশন। একটা আসবে আমাদের কম্প্রেশন এবং আরেকটা হচ্ছে আমাদের টেনশন। যেহেতু আমাদের কংক্রিটটাতে দুই রকমের মেটেরিয়ালস আছে, একটা হচ্ছে কংক্রিট বা বিমে দুই রকমের মেটেরিয়ালস থাকে, একটা হচ্ছে আমাদের কংক্রিট আর একটা হচ্ছে আমাদের স্টিল। সো যেহেতু একটাতে আমাদের কংক্রিট থাকে একটাতে স্টিল থাকে, অবশ্যই কংক্রিটটা কি থাকবে, কংক্রিটটা থাকবে আমাদের কম্প্রেশনে এবং আমাদের স্টিলটা থাকবে আমাদের টেনশনে। সো আমাকে এখান থেকে বের করা লাগবে যে আমাদের সেকশনের ক্যাপাসিটি কত, কিসের ক্যাপাসিটি কত, আমাদের সেকশন ক্যাপাসিটি।
আমরা যখন ফ্লেক্সারাল ডিজাইন করব, আমাদের ফ্লেক্সারাল ডিজাইন করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমাদেরকে ফ্লেক্সারাল ডিজাইনের সময় অলওয়েজ আমাদের যে জিনিসটা বের করা লাগে সেটা হচ্ছে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি। সেকশন ক্যাপাসিটি থেকে আমরা অন্যভাবে বলতে পারি কি মোমেন্ট ক্যাপাসিটি। মোমেন্ট ক্যাপাসিটি বলতে আমরা কি যে আমাদের ওই বিমটা কম্প্রেশনে কি পরিমাণ মোমেন্ট নিতে পারবে এবং ওই বিমটা টেনশনে কি পরিমাণ মোমেন্ট নিতে পারবে, দুটো জিনিসই দেখা লাগে। মোমেন্ট ক্যাপাসিটি দুইভাবে দেখা লাগে, একটা হচ্ছে আমাদের কংক্রিটের জন্য, আরেকটা দেখা লাগে আমাদের স্টিলের জন্য। সো যদি এমন হয় যে কংক্রিটের মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে তোমাদের 100 কিপ ফিট, আমরা ধরে নিলাম, কিন্তু স্টিলের মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে আমাদের 130 কিপ ফিট। সো আমরা কি বড়টা নেব না ছোটটা নেব? অবশ্যই আমরা সেটা ছোটটাকে নেব, কারণ ছোটটা থেকে মোমেন্ট ক্যাপাসিটি, কারণ ছোটটা আমাদেরকে গভর্ন করতে হবে। কারণ কোনো ক্ষেত্রে যদি আমাদের মানে বিমে বেশি বেশি মোমেন্ট আসে তখন সেটা ফেল করবে। আমি আসলে সেই জিনিসটা কি বুঝাতে যাচ্ছি একবার যদি আলোচনা করি। ধরো এটা হচ্ছে একটা আমাদের ক্যান্টিলিভার একটা বিম। সো ক্যান্টিলিভার বিম সেটা হচ্ছে আমাদের 5 ফিট ডিস্টেন্স এবং এখানে আছে ধরো আমাদের 100 কিপ লোড আছে। সো এখানে মোমেন্ট কত আসবে? 500 কিপ ফিট। সো দেখো এইটা হচ্ছে আমাদের এম এক্সটার্নাল। এম এক্সটার্নাল বলতে কি যে আমি যখন বাইরে থেকে কোনো লোড দিলাম, লোডের ফলে আমাদের মোমেন্টটা আসলে কত আসলো। কিন্তু যদি এই বিমটার ক্যাপাসিটি হয় 100 কিপ ফিট আর 130 কিপ ফিট, সো অবশ্যই আপনি ছোটোটা আমরা নিব 100 কিপ ফিট কংক্রিটের জন্য। সো যদি কংক্রিটের মোমেন্ট ক্যাপাসিটি 100 কিপ ফিট হয়, সে এক্সটার্নাল মোমেন্ট 500 টাকা নিতে পারবে? অবশ্যই নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? আমাদের সেকশন সাইজটাকে আমাদেরকে বাড়াইতে হবে। কংক্রিট সেকশন যদি 12x12 হয় সেটাকে আমাদের বাড়াইতে হবে। সো আমাদের অবশ্যই দেখা লাগবে যে ফ্লেক্সারাল ডিজাইন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের কংক্রিটের মোমেন্ট ক্যাপাসিটি বের করা লাগবে, আর একটা হচ্ছে আমাদের স্টিলের মোমেন্ট ক্যাপাসিটি বের করা লাগবে। সো ফ্লেক্সারাল ডিজাইন আমরা যত কিছু নিয়ে আলোচনা করব সব হচ্ছে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি কত। ঠিক আছে? আচ্ছা, যখন আমরা মোমেন্ট ক্যাপাসিটি নিয়ে আলোচনা করব তখন আমাদের আরো তিনটা জিনিস নিয়ে দেখা লাগবে। একটা হচ্ছে আনক্রেক্ট সেকশন, 2 নাম্বার হচ্ছে আনক্রেক্ট সেকশন, সেটা অবশ্যই ইলাস্টিক। তোমরা হয়তো লাস্ট ক্লাসে দেখছিলে যে ইলাস্টিক সেকশন বলতে আমরা কি বুঝি। ইলাস্টিক সেকশনের আমাদের স্ট্রেস স্ট্রেন কি হবে? একটা হবে এফএস আর একটা হবে কি এফসি। এফএস এবং এফসি কেন সেটা আমরা যখন ক্লাসে আলোচনা করবো তখন ক্লাসে আলোচনা করে নিব। আরেকটা হচ্ছে আমাদের ক্র্যাক সেকশন, ওইটা হবে আমাদের ইলাস্টিক। আরেকটা হচ্ছে আমাদের ক্র্যাক সেকশন, কিন্তু সেটা হবে আমাদের ইনইলাস্টিক। সেটা পরীক্ষার জন্য এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে আমাদের তিনটা আমাদের বিমের বিভিন্ন লোডে আমাদের বিমের আসলে বিহেভিয়ার কত সেটা আমাদেরকে বের করা লাগে। এখন এটা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি সেটা যদি আমরা একবার দেখি। ধরো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল একটা বিম, ঠিক আছে? এটা একটা আমাদের সিম্পল বিম। সো বিমে যখন আমরা উপর থেকে আমরা লোড দিচ্ছি, সো বিমটা অবশ্যই কি এভাবে ব্যান্ড করবে না? বিমটা অবশ্যই এভাবে ব্যান্ড করবে। সো আমরা দেখতেছি কি যে উপরের এই পোর্শনটাতে আস্তে আস্তে কি আসতেছে আমাদের কম্প্রেশন আসতেছে এবং এই নিচের পোর্শনটাতে আমাদের টেনশন আসতেছে। সো আমরা যেটা ধরে নেই মাঝখানের একটা ডট ডট লাইন ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এন এ। এন এ বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? এন এ বলতে আমরা বুঝাচ্ছি নিউট্রাল এক্সিস। নিউট্রাল এক্সিসের উপরে থাকবে কি? উপরে থাকবে পুরোটাই কম্প্রেশন এবং নিউট্রাল এক্সিসের নিচে থাকবে আমাদের টেনশন, ঠিক আছে? সো নিউট্রাল এক্সিসের উপরে থাকবে আমাদের কম্প্রেশন এবং নিউট্রাল এক্সিসের নিচে থাকবে আমাদের টেনশন। এখন
সো ফার্স্ট পোর্শনটা আমি কি বলছি, যদি আনক্র্যাকড সেকশন হয় মানে ম্যাটেরিয়ালস ইলাস্টিক থাকে, যে আমি এখানে পি লোডটা, সবাই মনোযোগ দাও, যে আমি পি লোডটা এমনভাবে দিলাম যাতে আমাদের এই কংক্রিটটাও কি থাকবে, ইলাস্টিক পোর্শনে থাকবে, এবং আমাদের এখানে যে যদি একটা স্টিল আছে, এই স্টিলটাও আমাদের ইলাস্টিক পোর্শনে থাকবে, সেটা আমরা বুঝতে পারছি। ধরো এখানে আমি একটা সেকশন কাটলাম, 1 সেকশন কাটলাম, তাহলে আসলে আমাদের মেটেরিয়ালস বিহেভিয়ারটা কেমন হবে, মানে আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আমরা আঁকতেছি কীরকম হবে। আরেকবার বলতেছি, যদি এমন হয় যে এটা নিউট্রাল এক্সিস, সেটার উপরে কম্প্রেশন থাকবে এবং এটাতে নিচে টেনশন থাকবে, এবং আমি পি লোডটা এমনভাবে দিচ্ছি যাতে এখানে কংক্রিটটাও ইলাস্টিক লিমিটে থাকবে এবং স্টিলটাও আমাদের ইলাস্টিক লিমিটে থাকবে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু এই টাইপের ম্যাথ করছিলাম যে ইলাস্টিক লিমিটে আমাদের স্ট্রেস স্ট্রেনটা আসলে আমাদের কত হয়, স্ট্রেস স্ট্রেনটা কত হয়। সো আমি এখানে একটা সেকশন কাটলাম, 1 সেকশন, ঠিক আছে। সো এটা এটা হচ্ছে আমাদের এএস স্টিল, এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস, এটা হচ্ছে এএস স্টিল, এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস। সো এখানে হচ্ছে আমাদের স্ট্রেন ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। একটা স্ট্রেন ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন। স্ট্রেন মানে হচ্ছে কি বুঝাচ্ছি, স্ট্রেন বলতে আমি বুঝাচ্ছি যে হচ্ছে আসলে আমাদের কম্প্রেশনে কি পরিমাণ স্ট্রেন থাকবে, টেনশনে কি পরিমাণ স্ট্রেন থাকবে। সো এখন দেখো, আমরা যখন লাস্ট ক্লাসে তোমাদের একটা মানে এজাম্পশন করেছিলাম কি, স্ট্রেন ইন কংক্রিট আর স্ট্রেন ইন স্টিল কি থাকবে, আমাদের সবসময় সমান থাকবে। কোন ক্ষেত্রে সমান থাকবে, যখন আমাদের ইলাস্টিক হবে। সো এই ক্ষেত্রে কি হবে, স্ট্রেন ডিস্ট্রিবিউশন কি আসবে, ইপসাইলন নট সি আসবে শুধুমাত্র কংক্রিটের জন্য। দেখো এই ডট ডট লাইনটা কিন্তু নিউট্রাল এক্সিসের উপরে, এবং স্ট্রেনটা কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে না, মানে কম্প্রেশন নিউট্রাল এক্সিসে যত দূরে থাকবো তত আমার কি আসবে, স্ট্রেনটা বাড়তে থাকবে। সো এখানে ইপসাইলন নট সি এবং এখানে আসবে কি ইপসাইলন নট এস। এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার এটা স্ট্রেট লাইন কেন, এটা স্ট্রেট লাইন কারণ আমি কি বলছি, সেকশনটা হচ্ছে আমাদের ইলাস্টিক, সেটা মাথায় রাখা লাগবে। সেকশনটা হচ্ছে আমাদের ইলাস্টিক, এটা হচ্ছে আমাদের স্ট্রেন ডিস্ট্রিবিউশন। এখন আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আসলে আমাদের কি হবে, যে আমাদের আসলে কি পরিমাণ স্ট্রেস আসতেছে। এখন যেটা হচ্ছে, আমরা যখন লাস্ট ক্লাসে পড়ছিলাম তোমাদের হয়তো মনে থাকতে পারে যে এফসি পড়াইছিলাম না, যে এফসি কি হবে 0.5 এফ প্রাইম সি, এফসি হচ্ছে 0.5 এফ প্রাইম সি। এখানে এফ প্রাইম সি যে জিনিসটা সেটা ছিল কি, যে ইন ইলাস্টিক লিমিটে, ইলাস্টিক লিমিটে কোনটা ছিল, ইলাস্টিক লিমিটে ছিল আমাদের এফসি। সো স্ট্রেস ডিস্ট্রিবিউশনের ম্যাক্সিমাম স্ট্রেস, এখানে স্ট্রেস কত হবে, সেটা হবে আমাদের এফসি। এবং স্ট্রেস যেটা শুধুমাত্র আমাদের এখানে স্টিলের জন্য যে স্ট্রেসটা আসবে, স্টিলের জন্য স্ট্রেস কত আসবে, ইলাস্টিক লিমিটে স্টিলের স্ট্রেসটা কত হয়, ইলাস্টিক লিমিটে স্টিলের স্ট্রেসটা হয় আমাদের এফএস, যেটা হচ্ছে এফ ওয়াই বাই 3। সো ঠিক আছে, পরীক্ষায় থাকতে পারে যে তোমাদের আনক্র্যাক সেকশন, ক্র্যাক সেকশন এবং ইনইলাস্টিক সেকশনের ক্ষেত্রে আমাদের স্ট্রেন ডিস্ট্রিবিউশন এবং স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখাও। সো একদম ইজি, স্ট্রেন ডিস্ট্রিবিউশন এপসাইলন নট সি কেন, কারণ এটা সে ডাইরেক্ট ইলাস্টিক লিমিটে আছে, এবং স্ট্রেন ডিস্ট্রিবিউশন এপসাইলন নট এস সেটাকে ইলাস্টিক লিমিটে আছে দেখে সব ক্ষেত্রে সেম হবে। স্ট্রেট লাইনটা কেন এখানে স্ট্রেট লাইন হলো, স্ট্রেস ডিস্ট্রিবিউশনে এফসি কেন আসলো, এফসি এই জন্য আসলো যাতে হচ্ছে কি, কারণ আমি বলে দিছি যে আনক্র্যাক সেকশনটা আবার ইলাস্টিক লিমিটে থাকবে। আর এফএস কেন হলো, এফএস হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিটে স্টিলের জন্য আসলে আমাদের কি পরিমাণ স্ট্রেস আসতেছে। সো আমরা বুঝে ফেললাম যে আমাদের আনক্র্যাক সেকশনে কি আসলো। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ক্র্যাক সেকশনে আসলে আমাদের কি হবে, সেটা যদি আমরা দেখতে চাই। আচ্ছা,
ক্র্যাক সেকশন, কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল ক্র্যাক সেকশন কিন্তু থাকবে আমাদের কি ইলাস্টিক লিমিটে। ক্র্যাক সেকশন কিন্তু থাকবে আমাদের ইলাস্টিক লিমিটে। সরি, এটা এফএস এভাবে থাকবে না, এফএসটা এভাবে থাকবে। ঠিক আছে, ক্র্যাক সেকশন যখন ইলাস্টিক লিমিটে, সেটা আসলে বুঝাচ্ছে কি? সেটা বুঝাচ্ছে যে, আচ্ছা দাঁড়া দাঁড়া একবার বলতেছি। এখানে যেটা হয়েছে যে এখানে এপসাইলন নট সি আছে, এপসাইলন নট এস আছে। এখানে যে এফসিটা আছে সেটা কংক্রিটের জন্য কি আছে? কংক্রিটের জন্য আমাদের স্ট্রেস, সেটা শুধুমাত্র কম্প্রেশন দিচ্ছে। এখন আমরা তোমাদের বলছিলাম যে কংক্রিটও কিন্তু কিছু পরিমাণ টেনশন নিতে পারে। এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে যেহেতু ইলাস্টিক লিমিটে আছে, মানে কংক্রিটও কিছু পরিমাণ আমাকে টেনশন নিতে পারবে। এই ট্রায়াঙ্গেলটা আসলো, নিচের যে ছোট ট্রায়াঙ্গেলটা আসলো সেটা শুধুমাত্র আমাদের কংক্রিটের জন্য। আর যে এই যে তীর চিহ্নটা সেটা হচ্ছে এফএস, সেটা হচ্ছে স্টিলের জন্য স্ট্রেস। সেটা সবাই বুঝতে হবে। নিউট্রাল এক্সিসের যে উপরে যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের কংক্রিটের কম্প্রেশনের জন্য। নিচের যে ট্রায়াঙ্গেলটা সেটা হচ্ছে কংক্রিটের টেনশনের জন্য। এবং এই যে এফএস তীর চিহ্নটা সেটা হচ্ছে স্টিলের টেনশনের জন্য। সেটা না বুঝতে পারলাম। এখন ক্র্যাক সেকশনের যে ক্ষেত্রে কি হবে? ক্র্যাক যদি সেকশনটা আমাদের ক্র্যাকড হয়, ক্র্যাক সেকশন বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? আমরা জানি যে কংক্রিট হচ্ছে কি কম্প্রেশন নিতে পারে কিন্তু টেনশন নিতে পারে না। টেনশন কতটুকু নিতে পারে? 1/10, মানে 10/1 নিতে পারে। যদি পি লোডটা আমরা এমনভাবে দেই যে নিউট্রাল এক্সিসের উপরের যে কংক্রিটটা আছে, সবাই মনোযোগ দিই, আমরা নিউট্রাল এক্সিসের উপরের যে কংক্রিটটা আছে সেটা পূর্ণরূপে আমাদের কম্প্রেশন নিতে পারতেছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু নিচের যে কংক্রিটটা আছে, মানে নিউট্রাল এক্সিসের নিচের কংক্রিটটা কি নেবে? এটা টেনশন নেবে। নিউট্রাল এক্সিসের নিচের কংক্রিটটা নেবে আমাদের টেনশন। ধরো সেই ক্ষেত্রে আমি একটু বারবার বলতেছিলাম যে কংক্রিটের কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশনের 1/10 হচ্ছে টেনশন। যদি এফ প্রাইম সি 10,000 PSI হয়, সেটা কিসের জন্য বলতেছি? এফ প্রাইম সি মানে হচ্ছে কম্প্রেশনের জন্য। তাহলে এফ প্রাইম টি কত হবে? 1/10 মানে হচ্ছে কি 100 PSI। PSI বা 100 পাউন্ড আমরা বলতে পারি, যদি স্ট্রেসকে আমরা ফোর্সে কনভার্ট করে নিই। সো এটা আমরা বুঝতে পারতেছি যে কংক্রিটের কম্প্রেশন নেওয়ার ক্ষমতা কত? 1000, কিন্তু টেনশনে মাত্র 100। কিন্তু এখানে আমি লোড যদি আরো বেশি করে দিই, মানে 100 থেকে বেশি দিই, যদি লোডটা এমন হয় যে তোমাদের 200 পাউন্ড হয়, 200 পাউন্ড হয়, সেই ক্ষেত্রে আসলে আমাদের কি আসবে? সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে টেনশনটা যেটা আছে কংক্রিটাতে একটা ছোট ছোট ক্র্যাক দেখা দিবে। কংক্রিটাতে কি দেখা দেবে? এভাবে ক্র্যাক দেখা দিবে। ঠিক আছে, সো কংক্রিটাতে ক্র্যাক দেখা দিবে। সেই ক্ষেত্রে আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আসলে আমাদের কি রকম হবে সেটা আমাদের আলোচনা করা লাগবে। সো নর্মাল আমি একটা সেকশন আঁকলাম। ঠিক আছে, একটা সেকশন, এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস। সো এটা একটা সেকশন, এটা একটা নিউট্রাল এক্সিস। সেই ক্ষেত্রে আমাদের আরেকবার বলতেছিলাম যে আমাদের সেকশনটা ক্র্যাক কিন্তু সেকশনটা ইলাস্টিক লিমিট আছে। ইলাস্টিক লিমিট বলতে আমি কি বুঝাচ্ছি? যে আমাদের উপরের এই পোর্শনটা ইলাস্টিক আছে এবং নিচের এই স্টিলটাও আমাদের কিসে আছে? ইলাস্টিকে আছে। তো সেই ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন ডিস্ট্রিবিউশনটা কি থাকবে? এপসাইলন নট সি, এপসাইলন নট এস। এখন স্যার বলতে পারো যে স্যার দুইটা দুই ডিরেকশনে কেন? দুই ডিরেকশনে এই কারণে, কারণ একটা হচ্ছে আমাদের কম্প্রেশনের জন্য, একটা হচ্ছে আমাদের টেনশনের জন্য। এই জন্য দুইটা অপোজিট ডিরেকশনে। এখন যদি আমি স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখি, এখানে যেহেতু আমি একবার বলছি যে এটা হচ্ছে আমাদের ক্র্যাক সেকশন কিন্তু ইলাস্টিক, ক্র্যাক সেকশন কিন্তু ইলাস্টিক। সো সেই ক্ষেত্রেও আমাদের সিমিলার থাকবে, যে সেই ক্ষেত্রে এখানে কি থাকবে? সেটা থাকবে এফসি এবং এখানে অনলি এফএস থাকবে। এখন এখানে হচ্ছে কোশ্চেনটা যে দেখো এখানে আমি লিখছি কি শুধুমাত্র এফএস, এবং এখানে কি লিখছিলাম? এখানে একটা ট্রায়াঙ্গেলের সাথে একটা এফএস লিখছিলাম। কেন? এখানে এই যে ট্রায়াঙ্গেলটা ছিল, এই ট্রায়াঙ্গেলটা ছিল নিচের যে কংক্রিটটা আছে, মানে নিচের যে কংক্রিটটা আছে, এই কংক্রিটটা যেই পরিমাণ টেনশন নিচ্ছে, এই টেনশনের জন্য এই ছোট্ট একটা ট্রায়াঙ্গেল ছিল। এখানে ছোট একটা এফটি লিখলেও আমরা লিখতে পারি, না লিখলেও আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু
মেটেরিয়ালটা যদি আমার এখানে ক্র্যাকড আসে, এখানে যদি একটু ফাটল ধরে, মানে নিচের পোর্শনে একটা ফাটল থাকে, ফাটল থাকলে কি আসবে? অবশ্যই এই নিচের পোর্শনটাতে কোনো টেনশন আসবে না, মানে কংক্রিটের জন্য কোনো প্রকার টেনশনাল স্ট্রেস নাই। এই জন্য এখানে কোনো ট্রায়াঙ্গেল নাই। শুধু এফএসটা কিসের জন্য আছে? এফএসটা আছে অনলি ফর স্টিলের জন্য, শুধুমাত্র স্টিলের জন্য। তো আশা করি তোমাদের এখানেরও স্ট্রেন ডিস্ট্রিবিউশন এবং স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমরা বুঝতে পারছি। এখন লাস্ট জিনিসটা যেটা হচ্ছে আমাদের মেটেরিয়ালসটা যদি আমাদের ইনইলাস্টিক হয়, ম্যাটেরিয়াল ইন ইলাস্টিক, ঠিক আছে, লেখা অনেক খারাপ, একটু বুঝে নিও। ম্যাটেরিয়াল যখন ইনইলাস্টিক থাকবে তখন কি আসবে? সেটা আসবে আমাদের এফ প্রাইম সিস। এটা কি আসবে? সেটা আসবে আমাদের এফ প্রাইম সি। এবং স্টিলের জন্য যেটা আসবে সেটা এফ এসও হইতে পারে, সেটা অথবা এফ ওয়াইও হইতে পারে, ঠিক আছে। সেটা এফ এসও হইতে পারে, সেটা আবার এফ ওয়াইও হইতে পারে। ম্যাটেরিয়ালস ইন ইলাস্টিক মানে আমি কি বুঝাচ্ছি? ম্যাটেরিয়ালসটা ইন ইলাস্টিক কিন্তু আবার থাকবে আমাদের ক্র্যাকড। ইলাস্টিক মানে আমাদের কংক্রিটের স্ট্রেসটা এত বেশি হয়ে গেছে যে সেটা একদম এফ প্রাইম সি এর কাছাকাছি এসে পড়ছে। সেই ক্ষেত্রে যেটা আসবে, এই ক্ষেত্রে আমাদের সিমিলার কন্ডিশন। এখানে ধরো আমি এখানে লোড দিলাম, পি পরিমাণ লোড দিলাম, নিউট্রাল এক্সিসের নিচে আমাদের ক্র্যাক আছে। উপরের এই জিনিসটা আছে ইন ইলাস্টিক। কংক্রিটটা কিসে আছে? কংক্রিটটা কম্প্রেশনে ইন ইলাস্টিক কন্ডিশনে আছে। এবং নিচের এখানে যেই স্টিলটা আছে, স্টিলটা ইলাস্টিক অর ইন ইলাস্টিকে থাকতে পারে, ঠিক আছে। কেন আমি ইলাস্টিক এবং ইনইলাস্টিক বললাম? ইলাস্টিক এবং ইনইলাস্টিক বলার কারণ হচ্ছে, কারণ তোমরা জানো যে কংক্রিটের স্টিলের যে স্ট্রেন লেভেলটা সেটা অনেক বেশি, 0.002 পর্যন্ত। এই জন্য আমি বলছি সেটা ইলাস্টিক আর ইনইলাস্টিকে থাকতে পারে। আসলে ইলাস্টিকে থাকার কথা, কারণ ইনইলাস্টিক হলে 0.002 এর উপর থাকা লাগবে। এখন এই ক্ষেত্রে আমাদের আসলে কি হবে? যদি আমি সেকশনটা আঁকি, এখানে স্ট্রেন ডিস্ট্রিবিউশনটা কি আসবে? স্ট্রেন ডিস্ট্রিবিউশনটা আমাদের সিমিলারই আসবে, কিন্তু একটু বড় করে আঁকা লাগবে। এপসাইলন নট সি, আর এখানে আসবে আমাদের এপসাইলন নট এস আসবে, ঠিক আছে। স্ট্রেন ডিস্ট্রিবিউশন এপসাইলন নট সি, এখন এপসাইলন নট আমাদের আসবে এস। কিন্তু যখন আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আঁকবো, এখানে আমরা কি লিখবো? এখানে আমরা এফ এস অর এফ ওয়াই লিখতে পারি। এফ ওয়াই তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, এটা হচ্ছে ম্যান্ডেটরি না। এখানে আমি ট্রায়াঙ্গেলটা কেন লিখি না? এখানে ট্রায়াঙ্গেলটা লিখি না এই কারণে, ম্যাটেরিয়ালসটা ইনইলাস্টিক কিন্তু ক্র্যাকড, মানে কংক্রিটের জন্য এখানে আমার কোনো প্রকার টেনশনাল স্ট্রেস ডেভেলপ করবে না। কিন্তু উপরের এই পোর্শনটাকে আমি ডাইরেক্ট ট্রায়াঙ্গেল আঁকবো না, উপরের পোর্শনটা এভাবে আমরা প্যারাবোলিক আকার আঁকা লাগবে। কেন প্যারাবোলিক আকার আঁকা লাগবে? কারণ আমি এখানে বলে দিছি কি, যে আমাদের উপরের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আছে আমাদের ইন ইলাস্টিক ভাবে। সো এইটা আসবে আমাদের এফ প্রাইম সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ট্রেন ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত ছিল যে আমাদের ম্যাটেরিয়ালসের উপর যদি আমরা লোড দেওয়ার ফলে যদি কংক্রিটের বিহেভিয়ারটা কেমন হবে। সো এই টপিকটা নিয়ে আছে আমরা আসলে বিকালবেলা আলোচনা করব। তারপর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তখন তো আমরা ক্লাস নিবই।